হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিসিএম এক্সপ্লেইন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কুয়েট অ্যাডমিশন টেস্টের কেমিস্ট্রি পার্টটা করে ফেলবো। তো বেশি সময় নিব না তোমাদের থেকে, অনেক তাড়াতাড়ি আমরা সলভ করবো। চলো দেখি তো কি বলছে ভাই। দেখো, পানিতে একটি লবণের দ্রাব্যতা 25 ডিগ্রি সেলসিয়াস এবং 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 275 গ্রাম পার লিটার, 360 গ্রাম পার লিটার হলে 245 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম লবণ কেলাসিত হবে। সো বইলা দিছে কি, আমি 245 গ্রাম, এটা কি আমাদের সলিউশন নিচ্ছি, ঠিক আছে। সলিউশনের ওয়েট 245 গ্রাম সলিউশন আমি কি করেছি, আমি রেখে দিছি 45 ডিগ্রি সেলসিয়াসের রেখে দিছি। তো 45 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি যদি 25 ডিগ্রি সেলসিয়াসে নেই, তাহলে অবশ্যই দ্রাব্যতাটা হ্রাস পাবে। দ্রাব্যতাটা হ্রাস পাওয়ার কারণে কি হবে, কিছু পরিমাণ লবণ কেলাসিত হয়ে যাবে, তাই তো। এটাই আমাদের বের করতে বলছে। সো দেখো, 245 ডিগ্রি গ্রাম গ্রাম সলিউশন, আর এখানে ইউনিট কি দিয়ে রাখছে দেখো, গ্রাম পার লিটার। এই যে ঘনমাত্রার আমরা জানি মডার্ন ইউনিট আছে, আরেকটা হলো আমাদের পুরাতন ইউনিট আছে। সো পুরাতন ইউনিট বলতে হইলো গ্রাম সলিউট ডিভাইডেড বাই গ্রাম সলভেন্ট, মানে দ্রব বাই দ্রব, দ্রব বাই দ্রাবক ছিল আগের। এটা হলো আমাদের অনেক আগের যেটা, ঠিক আছে। গ্রাম দ্রব বাই গ্রাম দ্রাবক, এটা হলো আমাদের আগের ইউনিট। বাট মডার্ন ইউনিটে সব কিছু কী করা হয়েছে, গ্রাম দ্রব ডিভাইডেড বাই কি, গ্রাম দ্রাবক। এরপর মোল দ্রব ডিভাইডেড বাই মোল দ্রাবক, না সরি, মোল দ্রব ডিভাইডেড বাই লিটার দ্রাবক, মানে আয়তন দ্রাবক, এরকম। মানে গ্রাম গ্রাম পার গ্রাম আছে, আবার গ্রাম পার লিটার আছে, মোল পার লিটার আছে। এগুলি সব হলো মডার্ন ইউনিটস, যেখানে আমাদের নিচে কি থাকে, দ্রবণ থাকে। কি লেখছে, দ্রাবক কে লেখছে, দ্রবণ, ঠিক আছে। দ্রবণ সলিউশন, ঠিক আছে। এখানে 245 গ্রাম সলিউশন দেওয়া রাখছে, আমার সলিউশনের ভলিউম লাগবে। তো সলিউশনের ভলিউম তো আমরা বের করতে পারবো না, তো ধরে নিব এর আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা কেন বলি ভাই, আপেক্ষিক গুরুত্ব 1, ঠিক আছে। ধরে নিব আপেক্ষিক গুরুত্ব কত, 1 গ্রাম পার মিলিলিটার বা গ্রাম পার সিসি ধরে নিতে হয়, ওই যে পানির সমান ধরে নিব। তাইলে তাইলে আমাদের এই যে 245 গ্রাম সলিউশন, এটার 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 ভলিউম কত হয়ে যাবে, 245 সিসি বা 245 মিলিলিটার বা 0.245 লিটার, এটা হয়ে যাবে ভলিউম। তো ইনিশিয়ালি কি ছিল, যখন আমাদের 45 ডিগ্রি সেলসিয়াসে ছিল, S1 ইকুয়াল টু আমরা কি জানি, W1/V। মানে এখন এই যে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার দ্রাবকের পরিমাণ, সরি দ্রবর পরিমাণ। আর S2 কি, W2 ডিভাইডেড বাই V, তাই না। W2 ডিভাইডেড বাই কত হবে, V, তাই না। W2 ডিভাইডেড বাই ভি। তো সলিউশনের আয়তন কি আনচেঞ্জ আছে, অবশ্যই সলিউশনের আয়তন তো আর চেঞ্জ হবে না, তাই না। তো এইখান থেকে আমরা W2 বলতে পারবো S2 ইন্টু ভি, আর W1 ইকুয়াল টু কত বলতে পারবো, S1 ইন্টু ভি। জাস্ট এদের ডিফারেন্সটাই কি, আগে এই যে W1 বেশি ছিল, পরে তাপমাত্রা কমায় দেওয়ায় দ্রাব্যতা কমে গেছে, W2 কমে গেছে, মানে ওয়েট কমে গেছে বা দ্রবের পরিমাণ কমে গেছে। সো W1 মাইনাস W2, বা এখানে কি হবে, S1 মাইনাস S2 ইন্টু ভি করে দিলেই কিন্তু আসলে খেলাটা শেষ হয়ে যেত। এবং অবশ্যই ভলিউমটা কিন্তু তোমার লিটারে কনভার্ট করে নিতে হবে। সেখানে কিছুই না, 360 মাইনাস 275 ইন্টু কত, 0.245। অ্যান্সার এসে পড়তেছে কত, 20.825। অ্যান্সার হয়ে যাবে সি। ইজি কোয়েশ্চেন, ভেরি ইজি, এটা পানি পানি কোয়েশ্চেন। আচ্ছা, এরপর তোমাকে বলছে 0.45 মোলার, 0.2545 কেন বললাম, মোলার ইথানোয়িক অ্যাসিড, বেসিক্যালি সিএসটি সিওওএইচ এর 20 মিলিলিটার, সরি 20 না 200, আমি চোখে কি ভুল দেখতেছি, 200 মিলিলিটার, 200 মিলিলিটার দ্রবণে কত গ্রাম সোডিয়াম ইথানয়েট মিশ্রিত করলে। আচ্ছা ভাই, একটা দুর্বল অ্যাসিড এবং ওই অ্যাসিডের লবণ মিশ্রিত যে দ্রবণ, ওইটারে আমরা কি বলি বলো, ওইটাকে আমরা বলি হলো বাফার সলিউশন। সো বাফার সলিউশন অবশ্যই হেন্ডারসন হেসেলবাক ইকুয়েশন ফলো করবে। তো পিএইচ ইকুয়াল টু আমরা কি বলবো, পিকেএ প্লাস কত, লগ 10 বেস সল্ট বাই অ্যাসিড। সল্ট কত, ইথানোয়েট, CH3COO এটার এটার তোমার পরিমাণ ডিভাইডেড বাই কত হয়ে যাবে, CH3COH এর ঘনমাত্রা, তাই না, ঘনমাত্রা, তাই তো। আচ্ছা, সো ঘনমাত্রা মানে কি, ডাব্লিউ ডিভাইডেড বাই এমভি। আমরা আগে ঘনমাত্রাটা বের করি, ঠিক আছে। আচ্ছা, এখানে 200 মিলিলিটার আয়তন দেওয়া রাখছে। আয়তন অ্যাকচুয়ালি আমার লাগবে না, আচ্ছা আমি মোলার তাহলে আয়তন দিয়েই করি। সো আমরা কি করব, এন সল্ট বাই এন অ্যাসিড করবো, এন সল্ট ডিভাইডেড বাই এন অ্যাসিড। সো এন অ্যাসিড কত, এখানে এন অ্যাসিড হয়ে যাবে হলো সি ইন্টু ভি, তাই না, সি ইন্টু ভি।
সেখানে 0.25 ইন্টু 0.2, 0.25 ইন্টু 0.2 কত আসে 0.05, 0.05 মোল। ওকে, সো পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ 10 বেসড সল্ভ বাই অ্যাসিড। সো আমি এখানে পিএইচ মাইনাস পিকেএ ইকুয়াল টু কত লগ 10 বেস সল্ভ বাই অ্যাসিড। সল্ভ বাই অ্যাসিড 10টা উপরে নিয়ে গেলে উপরে 10 হয়ে যাবে, 10 টু দি পাওয়ার এত এন সল্ট ডিভাইডেড বাই এন অ্যাসিড, তাই না? এন অ্যাসিডের ভ্যালু কত 0.05, সো এন সল্ট হয়ে যাবে কত 0.05 ইন্টু 10 টু দি পাওয়ার পিএইচ মাইনাস পিকেএ, এবং আমরা পিকে এর ভ্যালু জানি, এখান থেকে পিকে হয়ে যাবে হলো তোমার 4.74, এটা মুখস্থ বেসিক্যালি, ওই যে মাইনাস লগ 10 বেস, মাইনাস লগ 10 বেস কে এ, তাই না? পিকে কি মাইনাস লগ 10 বেস কে, সেখান থেকে আমি পিকে এর ভ্যালু এমনিই জানি 4.74, জানা জিনিস মুখস্থ হয়ে গেছে করতে করতে। সো এবার কি হয়ে যাবে পিএইচ মাইনাস পিকে, পিএইচ কোথেকে পাবো, H3O প্লাসের ঘনমাত্রা দিয়ে রাখছে গ্রাম পার লিটারে, H3O প্লাসের ঘনমাত্রা দিয়ে রাখছে গ্রাম আয়ন পার লিটার, মানে এখানে আয়নের ভর, কিন্তু H3O প্লাস আয়নের ভর। সো অনেক সময় H প্লাসের আয়নও ইউজ করা হয়, তো আচ্ছা হ্যাঁ হবে দেখি, আমরা দুইভাবেই ট্রাই করে দেখবো, যেটা অ্যান্সার মিলবো ওইটাই অ্যান্সার। 1.5 10, কারণ সময় অনেক দিছিল কিন্তু, আর এখানে কত হবে 3 যোগ 16 19, 19 না, হ্যাঁ 19, সেটা মোল পার লিটারে হয়ে গেছে, ওইটার আবার পিএইচ বাইর করে ফেলবা, মাইনাস, মানে ভালোই ক্যালকুলেশন দিছে, হ্যাঁ মাইনাস লগ 10 বেস 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই 19। আচ্ছা এটা হলো পিএইচ মাইনাস পিকে 4.74, 10 টু দি পাওয়ার অ্যান্সার করলাম ইন্টু 0.05 করলাম, এরপর ইথানোইক অ্যাসিডের ভর কত 12 প্লাস, আচ্ছা কই গেল কই CH3 COONA, তাই না? 12 প্লাস 3 প্লাস 12 প্লাস 16 গুণ 2 প্লাস কত সোডিয়ামের হলো 23, সো আসে কত 94.5 গ্রাম, আরে বাপরে বাপ 94.5 গ্রাম আসে কেন, আচ্ছা 0.05 দিয়ে গুণ করি নাই, 4.72 গ্রাম। আচ্ছা অপশন মিলে না, দাঁড়াও আমরা দেখি 10 টু দি পাওয়ার, আচ্ছা দাঁড়াও মাইনাস লগ 10 বেস, লগ 10 বেস, আচ্ছা 0.05 ঠিক আছে, 0.05 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস লগ 10 বেস 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস কত মাইনাস পিকে এর ভ্যালু কত 4.74, এর সাথে আমি গুণ করতে চাচ্ছি কাকে 12 প্লাস 3 প্লাস 12 প্লাস 16 গুণ 2 প্লাস কত 23। সোডিয়ামের কি 23 ছিল না, আমি কি ভুল করতেছি, ভুল করতেছি না তো, 4.97ই আসে অ্যান্সার। আচ্ছা এর মানে, আচ্ছা 4.97 আসতেছে, অ্যান্সার তো কোনোটার সাথেই মিলে না, 4.92 আছে। আচ্ছা অ্যান্সার তাহলে আমরা 4.92 দেখাবো, সবচেয়ে কাছাকাছি যেটা। ওকে দাঁড়াও এক সেকেন্ড, আরেকবার একটু চেক করি। ও এভাবেই তোমরা সময় নষ্ট করছো, এবার বুঝতে পারছি, হে হে, আমিও সেম টাইম নষ্ট করতেছি। আচ্ছা লগ 10 বেস 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই 19 মাইনাস 4.74 ইন্টু 0.05 তো ছিল না, ইন্টু 12 প্লাস 3 প্লাস 12 প্লাস 16 গুণ 2 প্লাস 23 ইন্টু 0.05 4.72। আচ্ছা দেখো এখানে কিন্তু 1 ইউজ করতে হবে, ইয়েস H3O প্লাসের ঘনমাত্রার ক্ষেত্রে আমি জানতাম এটা 1 ইউজ করতে হয়, কারণ H3O প্লাসের ঘনমাত্রা আর তোমার H প্লাসের ঘনমাত্রা সেম, সো H প্লাসের ইয়া ইউজ করতে হবে, মোল সংখ্যা ইউজ করতে হবে। সো এটা করলে আসে হলো আমাদের, ও আচ্ছা না হ্যাঁ 9.7 4.92 আসে। আমার কোনো ভুল হলে অবশ্যই তোমরা ধরাই দিবা, ঠিক আছে? ক্যালকুলেশন কোথায় কোনো ভুল করে থাকলে অবশ্যই। নেক্সট কোয়েশ্চেনে চলো আমরা যাই, এটা দেখি কি বলছে। 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ATM চাপে 8.4 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট নিম্নোক্ত সমীকরণ মতে বিস্ফোরিত হলে কত আয়তন গ্যাস উৎপন্ন হবে। সো এটা বেসিক্যালি আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি মেরে দিবা, তাই না? এন ইকুয়াল টু কত ডাব্লিউ বাই এম আগে করি, এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম করি, এন এর ভ্যালু কত আমাদের 8.5 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট, সো অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3, সো নাইট্রোজেনের কত, হ্যাঁ নাইট্রোজেনের 14 না, 14 প্লাস 4 প্লাস 14 14 প্লাস 16 গুণ 3, ঠিক আছে 14 প্লাস 4 14 প্লাস 4 প্লাস 14 প্লাস 16 গুণ 3 কত আসে 80 গ্রাম পার মোল। আচ্ছা
80 গ্রাম পার মোল। ওকে, এখানে আমি 80 দিয়ে দিলাম। সো 8.5 ডিভাইডেড 80, 8.5 বাই 80 কত আসে? 8.5 বাই 80, 0.10625 মোল। ঠিক আছে, সো আমার বলছে কত আয়তন গ্যাস উৎপন্ন হবে, কিসের আয়তন গ্যাস, ভলিউম অফ গ্যাস উইল বি প্রডিউস। আচ্ছা, টোটাল কত ভলিউমের গ্যাস, এই দেখো 2 মোল, দেখো এখানে 2 মোল থেকে, এখানে 2 মোল সলিড থেকে 2 4 6 8, 8 মোল কি হইতেছে, গ্যাস উৎপন্ন হইতেছে। সো এখানে টোটাল কিন্তু 8 মোলস অফ গ্যাস, 8 মোলস অফ গ্যাস ফ্রম 8 মোল গ্যাস কোথা থেকে হইতেছে, 2 মোল থেকে, 2 মোল থেকে 8 মোল হইতেছে। তাহলে আমার কথা হলো n মোল থেকে কত হবে, 8/2 ইন্টু n, বা 4n মোল গ্যাস হবে, 4n মোল গ্যাস উৎপন্ন হবে। সো 4n মোল গ্যাস উৎপন্ন হবে। সো সেখানে তুমি পিভি ইকুয়াল টু nRT মাইরা দিবা, পিভি ইকুয়াল টু nRT, n প্রাইম এখানে হবে অবশ্যই। তো ভলিউম হয়ে যাবে কত, n প্রাইম কত 4n, সো 4 ইন্টু 0.10625, আর এর ভ্যালু কত 0.0821, টেম্পারেচার কত 250 প্লাস 2, ভালোই কোশ্চেন ভাই, 250 প্লাস 273, মানে 6 মার্ক হালাল করে নিচ্ছে তোমার থেকে, 6 মার্ক হালাল করে নিছে। আর প্রেশার কত হবে, প্রেশার হলো 1। সো ইয়া 4 ইন্টু 0.10625 ইন্টু 0.0821 ইন্টু 523, সো 18.24 লিটার আসতেছে আমার এখানে, 18.24 লিটার আসতেছে। তোমাদের এখানে 15 কেন আসলো, গ্যাস তো এখানে, আচ্ছা 2 মোল থেকে ওরা কি সমতা করে নাই, 4 মোল নাইট্রোজেন, 4 মোল অক্সিজেন, 6 4 2 6, হ্যাঁ হাইড্রোজেনও ঠিক আছে, না ঠিক আছে তো, হাইড্রোজেন এখানে 8টা, এখানে হাইড্রোজেন কত 4 দুগুণে 8টা, না ঠিক আছে। আচ্ছা আমি আই গেস ক্যালকুলেশন 8.5 ডিভাইডেড বাই 14 প্লাস 4 প্লাস 14 প্লাস 14 প্লাস 16 গুণ 3, আল্লাহ কি বলে, আচ্ছা 8.5 ডিভাইডেড বাই 14 প্লাস 4 প্লাস 14 প্লাস 16 গুণ 3, সো 0.10625। এটা 2 মোল থেকে আমি গ্যাস পাইতেছি কত 2 4 6, আরে ভাই দেখছো 7 মোল পাইতেছি, আল্লাহ 7 মোল পাইতেছি। সেখানে 3.5 মাল্টিপ্লাই হবে, ঠিক আছে, 18.25 ডিভাইডেড বাই 4 ইন্টু 3.5, 15.96 অ্যান্সার। ওকে 15.96, বুঝতে পেরেছো? একটু একটু ভুল হইলে দেখছো তোমার মার্ক কাটা চলে যেতেছে, আল্লাহ ভয়াবহ কোয়েশ্চেন। আচ্ছা এরপর ইজি ছিল তবে একটু ক্যালকুলেটিভ। নেক্সট কোয়েশ্চেন বলছে একজন হিমালয় পর্বত আরোহী, এটা একদম 22 সালের কোয়েশ্চেনের, 22-23 সালের কোয়েশ্চেনের মতো, ঠিক আছে, 21 সালেও এরকম একটা আসছিল। সো প্রতি ঘন্টায় ওর 35 গ্রাম গ্লুকোজ প্রয়োজন হয়, ঠিক আছে। সে একদিনে যাত্রার জন্য প্রয়োজনীয় গ্লুকোজের জারণকালে অক্সিজেন সিলিন্ডার হতে ব্যয়িত অক্সিজেন গ্যাসের আয়তন এসটিপিতে কত হবে। সো অর বেসিক্যালি গ্লুকোজ, ওই গ্লুকোজটা জারণ করতে ওর লাগতেছে অক্সিজেন। সো গ্লুকোজ আমাকে প্রতি ঘন্টায় লাগে 35 গ্রাম, তাহলে একদিনে কত লাগবে বলছে কি, একদিনে না গ্লায়নকালে, হ্যাঁ একদিনে বলছে। সো 1 দেন মানে 24 ইন্টু 35, 24 ইন্টু 35 আওয়ার্স, সো 24 ইন্টু 35 কত আসে, 840 গ্রামস অফ কার্বোহাইড্রেটস আমার লাগতেছে, মানে গ্লুকোজ লাগতেছে বেসিক্যালি, C6H12O6, তাই না। গ্লুকোজের ভর কত 80, তাও আমি আবার চেক করে নিব, পরীক্ষার হলেও এটাই করতাম। 180, দেখছো গ্লুকোজের ভর কত 180, গ্লুকোজের ভর কত 180। এর জন্য ডু নট ট্রাস্ট ইউর সেলফ অল দ্য টাইম, সবসময় নিজেকে ট্রাস্ট করা যায় না। সেখানে হয়ে যাবে কি নাম্বার অফ মোলস। আচ্ছা নাম্বার অফ মোলস কেন লাগবে, আপনাকে দেখেন গ্লুকোজ যেহেতু জারণ হইতেছে H12O6, এই জারণ হয়ে কি হবে, কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার প্লাস কত এনার্জি, এটিপি বলি আমরা তাই না, এনার্জি বা এটিপি। সেখানে আমরা কিভাবে সমতা করি, CHO চো, আগে কার্বন সমতা, এরপর হাইড্রোজেন সমতা, এরপর অক্সিজেন সমতা। সো চলো কার্বন সমতা করি, 6টা কার্বন 6টা কার্বন, এরপর আমি হাইড্রোজেন সমতা করব, 12টা হাইড্রোজেন 2টা হাইড্রোজেন, 6 6 দুগুণে 12, 12টা হাইড্রোজেন হয়ে গেল। এবার অক্সিজেন সমতা করব, এখানে 6 দুগুণে 12, 12 আর 6 18টা অক্সিজেন আছে তাই না। এখানে টোটাল কয়টা অক্সিজেন আছে, 18 অক্সিজেন, হ্যাঁ 6 দুগুণে 6 12 18, 18টা অক্সিজেন আছে। সো এখানে 6টা, তাহলে এখানে 12টা হবে, তাহলে আমার এখানে লেখা লাগবে 6, ঠিক আছে 6 মোল অক্সিজেন। সো এখানে এটারে 1 মোল ইউজ করতে হলে আমার এখানে 6 মোল লাগতেছে অক্সিজেন, তাহলে নাম্বার অফ অক্সিজেনের মোল কত হয়ে যাবে, অক্সিজেনের মোল সংখ্যা হয়ে যাবে কত, 6 টাইমস গ্লুকোজের মোল সংখ্যা,
6 টাইমস গ্লুকোজের মোল সংখ্যা, তো 6 ডিভাইডেড বাই 840 ডিভাইডেড বাই 180, তাই না? এবার এটা ভলিউম কি করব, n মোল ইন্টু VSATP, এসটিপি বলছে, আচ্ছা যাক ভালোই, 22.4 দিয়ে গুণ করে দিব। কারণ কি ভাই, ভি বাই 22.4 ইকুয়াল টু কত, n, তাই না? এখান থেকে আমি ভলিউম বের করে ফেলবো। সো 6 ইন্টু 840 ডিভাইডেড বাই 180, 6 ইন্টু 840 ডিভাইডেড বাই 180, 28 টাইমস 22.4, সেখানে আমার লাগবে 6, হ্যাঁ 627.02 লিটার। ইজি কোয়েশ্চেন, ইজি। নেক্সট কোয়েশ্চেন বলছে 25 ডিগ্রি, এই যে এগুলো আমি আমার স্টুডেন্টদের জোর করে করাইতাম, বুঝছো? এই কোয়েশ্চেনগুলো আমি স্টুডেন্টদের জোর করে করাইতাম, কারণ এগুলো আসবে। তাহলে এখানে কি হবে, এটার তুল্য পরিবাহিতা চাইছে, সো এখানে কাপ্পা 1000 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই কত, n, ঠিক আছে? কাপ্পা 1000 ডিভাইডেড বাই n। এখন কথা হলো এখানে বলছে কি 50 কেজি, আচ্ছা কেসিএল বলে দিছে, ভাগ্য ভালো ভাগ্য ভালো, কেসিএল বলে দিছে। Na2CO3 বললে কি করতা, ধরা খাইতো কিন্তু Na2CO3 বললে। সো যাক, ভাগ্য ভালোই যেহেতু বলে দিছে, সো এখানে n ইকুয়াল টু সি হয়ে যাবে। কেন n ইকুয়াল টু সি হয়ে যাবে এটা আজকে আমরা বললাম না। তো 50 ইন্টু 1000 ডিভাইডেড বাই 1 লিটার, তাই তো? এটা হলো আমাদের গ্রাম পার লিটার ইউনিটে আসছে, গ্রাম পার লিটার ইউনিটে আসছে, এটার আমার মোল পার লিটার ইউনিটে কনভার্ট করতে হবে। সো এখানে পটাশিয়াম ক্লোরাইড, তাই না? পটাশিয়ামের কত 31, 31 প্লাস 31 না 39, 39 অ্যাকচুয়ালি, 39 প্লাস 35.5 কত আসে, 74.5, 74.5, সেটা হয়ে যাবে মোল পার লিটার, মোল পার লিটার। 50 ইন্টু 1000 ডিভাইডেড বাই 74.5, সেখানে হবে হলো 671.14 মোল পার লিটার। সো কাপ্পা দিয়ে রাখছে, কাপ্পা জানি কি ছিল, আপেক্ষিক পরিবাহিতা, তাই না? আমি নিজেও ফর্মুলা ভুলে গেছি। আচ্ছা দেখো, দুটি মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার এবং প্রস্থচ্ছেদ দেওয়া আছে 2 সেন্টিমিটার স্কোয়ার। সো ইয়া, সো কাপ্পা ইকুয়াল টু সিগমা জি, আমার মনে সিগমা এল, ইয়েস, কাপ্পা ইকুয়াল টু কত, সিগমা এল, মনে পড়ে? এল কি আমাদের পরিবাহিতা, তাই না? কোষটা রোদ দেয়া আছে, তাহলে পরিবাহিতা কত হবে, রোদের উল্টাটা 1/7.25, আর সিগমা কত, L/A হয়ে যাবে, তাই তো? সব কিছু আমি সিজিএস ইউনিটে রাখার চেষ্টা করতেছি, এবং এটাও সিজিএস, এটা যে মোল পার লিটারে রাখবো, কারণ এখানে এমনভাবেই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে যাতে সিজিএস ইউনিটে অ্যান্সার এসে পড়ে, এটা ডেরিভেশনটা এরকমই করে রাখা হয়েছে। সো দৈর্ঘ্য কত 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 বাই কত 7.25, সো হয়ে গেছে, খেলা শেষ। এখানে হয়ে যাবে 0.5 ইন্টু 1 ডিভাইডেড বাই 7.25 ইন্টু 1000 ডিভাইডেড বাই 671.14, সেন্সার আসতেছে 0.1027। সো এটা যদি প্রতি লিটারে 500 কেজি কেসিএল দ্রবীভূত আছে, তো গ্রাম পার সিসিতে নেওয়া লাগে না, এটাতে তো তুমি এটা 1 লিটারে, তাই না? কি হয়েছে এখানে, কাপ্পা ও 1000 দিয়ে গুণ করি নাই নাকি, গুণ করছি তো। এখানে কি আমরা কিছু মিস করছি, এখান থেকে 1000 গুণ যাবে, কারণ 50 কেজি কিলোগ্রামস, তো এটারে আমি 1000 দিয়ে গুণ করে গ্রামে কনভার্ট করব, গ্রাম পার লিটার, মোল পার লিটার, মোল পার লিটার, ঠিক আছে? এখানে কোশ্চেনের সমস্যা ছিল, অবশ্যই আমাকে জানাবা, লেট মি নো, আমরা আমরা সামনে আগাই, এটা হওয়ার কথা না। 50 কেজির বদলে আই গেস 50 গ্রাম চাইছিল, হু নোস। হ্যাঁ, সেই হিসাবে আমার 1000 যেহেতু এখন এক্সট্রা একটা আছে, সো 102.67 ডেটা আই গেস ভুল আছে। যাকে পরে কোশ্চেনে চলে যাই। ইথাইল ইথানয়েট এস্টার শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ওরে বাবারে, LiAlH4, আচ্ছা LiAlH4 এর দ্বারা বিতাড়িত করলে কি উৎপন্ন হবে, সো ইথাইল ইথানয়েট, সো CH3 C ডাবল বন্ড O
C2H5, এটাই তো ইথাইল ইথানয়েড, তাই না? ইথাইল ইথানয়েড, এটা LiLH4 এস্টারকে আমি বিজারিত করলে কি পাবো? এস্টারে বিজারিত করলে অবশ্যই আমি অ্যালকোহল পাবো, তাই না? সো ইথানল হয়ে যাবে CH3CH2H। ওকে, ইথানল। ইজি কোশ্চেন ছিল এটা। ইয়েস, ইথাইল ইথানয়েড এস্টার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় SN থেকে SN2 প্লাস তোমার মোলারিটি দেওয়া আছে 0.03 মোল পার লিটার, অর্ধকোষ্ঠীর তড়িৎ চালক শক্তি কত হবে? সো এখানে কিন্তু হাফ সেলের ইএমএফ চাইছে, তাই না? তো হাফ সেলের ইএমএফ এর কোন জিনিসটা চাইছে? SN থেকে SN2 প্লাস চাইছে, তাই না? বেসিক্যালি জারণ বিভব চাইছে, জারণ বিভব চাইছে। তো SN কি করে? দুইটা ইলেকট্রন দিয়েই তো SN2 প্লাস হয়, তাই না? তো এখানে এই হাফ সেলের জন্য তুমি নার্নস্ট ইকুয়েশন লাগাবা, ইনট সেল মাইনাস RT ডিভাইডেড বাই কত? XF ln ln কি হবে? এই যে SN2 প্লাসটাই হতো তো হবে, আর কি হবে? ওই তো সলিডটা কখনো কাউন্ট হয় না, সলিডটা 1 কাউন্ট হয়। আচ্ছা, সো এখানে ইজি ই সেল হয়ে যাবে হলো ইনট সেলের ভ্যালু কত? 0.14 মাইনাস আর এর ভ্যালু কত? 8.314। টেম্পারেচারের ভ্যালু কত? টেম্পারেচার ভ্যালু হলো আমাদের 45 প্লাস 273 318 ডিভাইডেড বাই এক্স এর ভ্যালু কত? আমাদের কয়টা ইলেকট্রন, মানে তুল্য সংখ্যা কয়টা ইলেকট্রন, তোমরা বেসিক্যালি ই দিয়ে মনে রাখছো, তবে আমি এক্স দিয়ে মনে রাখতাম, কারণ ই এর সাথে আমি কনফিউজড হয়ে যেতাম। সো এক্স এর ভ্যালু কত এখানে? 2, এক্স ফ্যাক্টর বাই ই ফ্যাক্টর যাই বলো, 96504 96500 ln 0.03। সো এটা তো খুবই ইজি কোয়েশ্চেন ছিল। 14 মাইনাস 8.314 ইন্টু 318 ডিভাইডেড বাই 2 ইন্টু 96500 ln 0.303। সো অ্যান্সার আসে কত? 0.188। সো এখানে আমাদের অ্যান্সারের সাথে তো মিলে না, এটাও আই গেস কোশ্চেনের প্রবলেম ছিল। হ্যাঁ, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। একটি পরীক্ষা নলে টেস্ট টিউবে 2 থেকে 3 মিলিলিটার নমুনা দ্রবণের সাথে একটা নমুনা দ্রবণ আছে, আচ্ছা 1.1 থেকে 2 মিলিলিটার এবং পরে অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে হালকা হালকা নীল বর্ণের অধক্ষেপ দেখা যায়। ঠিক আছে, তা অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে দ্রবীভূত করলে, আচ্ছা তা অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে দ্রবীভূত হলে এটা কোন আয়নের উপস্থিতি নিশ্চিত করে? ওরে বাবা রে বাবা, আয়ন টেস্ট দিছে। আচ্ছা, আমি একটু ইংলিশটা পড়ি, ইংলিশটা বেশি ভালো বুঝতে পারবো। 1 থেকে 2 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ইজ অ্যাডেড টু 2 to 3 milliliter sample salt solution in a test tube, then added an additional amount of sodium hydroxide solution with it। আচ্ছা, সোডিয়াম সলিউশন। আচ্ছা, লাইট ব্লু কে করে? আমার মন বলতেছে এটা কপার 2 প্লাস করে, লাইট ব্লু। আয়রন কখনোই নীল হইতে পারে না। জিঙ্ক হইলো সাদা অধক্ষেপ দেয়, অ্যালুমিনিয়ামও সাদা অধক্ষেপ, সাদা ভাসমান অধক্ষেপ দেয়। আর অ্যামোনিয়াম প্লাস ওই তো ইউজুয়ালি রিয়াকশন করে না এখানে। সো মোস্ট প্রবাবলি অ্যান্সার ইজ কপার 2 প্লাস। কপার 2 প্লাস হওয়ার কথা। হ্যাঁ, কপার 2 প্লাসই, হ্যাঁ। ওই যে ক্ষারীয় কপার সালফেট নাকি? হ্যাঁ, ক্ষারীয় কপার সালফেট মোস্ট প্রবাবলি, ইয়েস। কপার 2 প্লাস হবে। নীল শুনছো, সায়ান শুনছো, লাইট ব্লু শুনছো, কপার 2 প্লাস। এই আয়রন ভুলেও নীল বর্ণ ইউজুয়ালি হয় না, ওই হইলো লালচে বাদামি, নাহলে বাদামি, অথবা রক্তলাল না। যাকে পরে কোশ্চেনে যাই আমরা। সো বলছে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়ার বেগ ধ্রুবক। আচ্ছা, বেগ ধ্রুবক বেসিক্যালি কে দেয়া? মোস্ট প্রবাবলি কে দেয়া? হ্যাঁ, মোল পার লিটার সেকেন্ড পার সেকেন্ড। আচ্ছা আচ্ছা, বিক্রিয়ার প্রাথমিক ঘনমাত্রা কত হলে বিক্রিয়াটির অর্ধায়ুকাল 15 মিনিটস হবে? আচ্ছা, তোমার আগে বুঝতে হবে এটা কোন অর্ডারের রিয়াকশন। ঠিক আছে, এটা কোন অর্ডারের রিয়াকশন এটা তোমার মনে রাখতে হবে। এবং আমরা বলছিলাম যে অর্ডার অফ রিয়াকশন কিসের উপর ডিপেন্ড করে? আমরা জানি যে রেট ইজ প্রপোর্শনাল টু ইজ ইকুয়াল টু কত? রেট ইজ ইকুয়াল টু কত? কে টাইমস সাথে আমার যেগুলি থাকে, তাই না, এ বি যা থাকে, এর উপর পাওয়ার থাকে এক্স ওয়াই, এবং এক্স প্লাস ওয়াই কি হয়ে যায়? এক্স প্লাস ওয়াই হয়ে যেতে হইলো আমাদের বিক্রিয়ার ক্রম, তাই না? এখান থেকে ভালো কোশ্চেন, তোমার ইউনিট থেকে তোমার ক্রমটা বের করা লাগতেছে। সো বেগ ধ্রুবক বেসিক্যালি কে এর ইউনিট কি? আর রেট বেসিক্যালি কি? রেট মানে তো মোল পার লিটার, মানে এম এস ইনভার্স 1 এম পার এস, তাই না? আর এখানে কত? এখানে হয়ে যাবে হলো তোমার ঘনমাত্রা বা মোল,
এটার উপর হয়ে যাবে এক্স প্লাস ওয়াই, বা এটা হলো আমাদের এন, এন আমরা কি বলি রিয়াকশনের মাত্রা। সো এখানে এম টু দি পাওয়ার 1 মাইনাস এন এস ইনভার্স 1। আচ্ছা এখানে ভালো করে দেখি, এখানে কি বলছে মোল পার লিটার, মোল পার লিটার মানে মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1, এর মানে কি বাই দ্য ওয়ে ডেসিমিটার কিউব মানে কত 1 লিটার কিন্তু, ঠিক আছে 1 ডেসিমিটার কিউব ইকুয়াল টু 1 লিটার। ওকে, সো এইখানে বেসিক্যালি তোমার এই এম এই মোল পার লিটারই দেওয়া আছে, এর মানে এই নিচে এম, এই এন এর ভ্যালু কত 0, দিস ইজ আ জিরোথ অর্ডার রিয়াকশন, দিস ইজ আ জিরোথ অর্ডার রিয়াকশন। সো এখান থেকে আমি বুঝতে পারতেছি দিস ইজ আ জিরোথ অর্ডার রিয়াকশন, ঠিক আছে জিরোথ অর্ডার রিয়াকশন অর্থাৎ কারো উপর ডিপেন্ড করে না। সো আর ইজ ইকুয়াল টু কে, এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে রেট ইজ ইকুয়াল টু কত কে। এখন কি আমি প্রুফ করব, প্রুফ করার তো টাইম নাই, বেসিক্যালি এটা ঐকিক নিয়মে হবে বিক্রিয়াটির অর্ধায়ু। আচ্ছা হুম, আচ্ছা 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 আচ্ছা, সো 15 মিনিট সময় অর্ধেক হয়, তাই না? আচ্ছা কে এর ভ্যালু দেওয়া আছে, ইয়ার ভ্যালু ইনিশিয়াল ঘনমাত্রা চাইছে। সো আমাদের বেসিক্যালি সি ইকুয়াল টু সি নট মাইনাস কেটি, ইয়েস সি নট মাইনাস কেটি, কে পরিমাণ আরে ভাই এটা সরলরৈখিকভাবে কমবে, জিরোথ অর্ডার রিয়াকশন কারো উপর ডিপেন্ড করে না। সো কনস্ট্যান্ট রেট সি সময় পর কেটি পরিমাণ করবে, অনেকটা বেগের ফর্মুলার মতো। সো এখানে অর্ধায়ু বলে দিছে, সো সি এর ভ্যালু কত সি নট বাই টু ইকুয়াল টু কত সি নট মাইনাস কে, টি এর ভ্যালু কত 15 মিনিটস, 15 মিনিটস 15 মিনিটস, এটা সেকেন্ডে কনভার্ট করতে হবে কারণ সেকেন্ড ইউনিট দেওয়া, সো সেকেন্ডে 60 দিয়ে গুণ করতে হবে। সো হয়ে গেছে এখানে, এখান থেকে তুমি পেয়ে গেছো কে ইন্টু 15 ইন্টু 60 ইকুয়াল টু কত সি নট বাই টু, সি নট বাই টু, তাই না? কে ইন্টু 15 ইন্টু 60 ইকুয়াল টু কত সি নট বাই টু। সো এখান থেকে তোমার কে এর ভ্যালু কত 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 15 ইন্টু 60 টাইমস 2। সো অ্যান্সার আসে কত 4.32। কিরে ভাই কিছুই তো মিলে না কিছুই তো মিলে না, এ রে 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইরা ফেলাইতে ইচ্ছা করতেছে সব কিছু। আচ্ছা এখানে কি হবে 15 ইন্টু 60 ইন্টু কত হয়ে যাবে 2। আচ্ছা এখানে 4.32 কেন আসতেছে, এক সেকেন্ড এক সেকেন্ড, যারা কেমিস্ট্রি দেওয়া শুরু করছো তাদেরকে আর কি বলবো ভাই, এই প্রশ্ন ওরা উঠাইতে ভুল করছে বুঝছো, এটা একটা সেকেন্ড অর্ডার রিয়াকশন। দেখো এখানে, এখানে আমি চ্যাট জিপিটিতে এটা দিছি, চ্যাট জিপিটি বলতেছে যে এখানে অ্যাকচুয়ালি মোল ইনভার্স ডেসিমিটার কিউব দেওয়া ছিল, যদিও চ্যাট জিপিটি ভুল দেখা সঠিক অ্যান্সার দিয়ে দিছে। এর মানে কি জয়কলি চ্যাট জিপিটি দিয়ে সলভ করাইছে কিনা জানি না, বাট এটাই হয়েছে, এখন যা হয়েছে হয়েছে। এখন দেখো এটার কোনো অ্যান্সার নাই, ওকে এটার কোনো অ্যান্সার নাই, অ্যাকচুয়ালিটি এটার কোনো অ্যান্সার নাই, কারণ আপনারা কোশ্চেন তুলতে ভুল করছেন, আপনারা ইউনিট ভুল করছেন। এখানে এখানে এটার ইউনিট আপনি যদি দিতে চান সেকেন্ড সেকেন্ড অর্ডার ইকুয়েশন, তাহলে মোল ইনভার্স ডেসিমিটার কিউব এভাবে দিবেন, কিন্তু আপনারা দিয়ে রাখছেন কি মোল ডেসিমিটার ইনভার্স 3, এই যে দেখতে পারতেছি উই হ্যাভ আইস। যাকে এই অ্যান্সার এটা সলভ করবো না হুদাই, শুধু শুধু তোমাদের মানে ইয়া নষ্ট করতেছি, মোরাল নষ্ট হবে এটা করলে। যাকে এটা সেকেন্ড অর্ডার ধরো, যদি এটা যদি সেকেন্ড অর্ডার ইকুয়েশন হয় তাহলে আমরা জানি কি ডিএ ডিটি ইজ প্রপোর্শনাল ইজ ইকুয়াল টু কে ইন্টু এ স্কোয়ার, তাই না? বা আমি এখানে কনসেন্ট্রেশন যদি সি দ্বারা প্রকাশ করি, ডি মাইনাস ডিসি ডিটি ইকুয়াল টু কে ইন্টু কত সি স্কোয়ার। সেখান থেকে আমি জাস্ট ইন্টিগ্রেট করে দিব। সো ডিসি বাই সি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে কত, বা মাইনাস সি স্কোয়ারই রাখলাম তাহলে আমার সুবিধা, কারণ আমরা জানি মাইনাস 1/c স্কোয়ার ইন্টিগ্রেট করলে 1/c আসে। সেখানে সি নট হবে, মানে 1/c মাইনাস 1/c নট, 1/c মাইনাস 1/c নট ইকুয়াল টু কত কেটি, ইকুয়াল টু কত কেটি। এবার ইকুয়াল টু কেটি যদি করতে পারো এখান থেকে ইন্টিগ্রেট করে, তাহলে আমি বলতে পারবো যে ফর হাফ লাইফ সি ইকুয়াল টু কত সি নট বাই টু। সো এখান থেকে আমি বলতে পারতেছি 2 ডিভাইডেড বাই সি নট মাইনাস 1/c নট ইকুয়াল টু কত কেটি হাফ। সো এখান থেকে তুমি 1/c নট ইকুয়াল টু কত কেটি হাফ ফর্মুলা ইউজ করে ফেলবা, এখান থেকে সুন্দর মতো তোমার সি নটের ভ্যালু এসে পড়বে 1/কেটি হাফ। সো অবশ্যই এসআই ইউনিটে তোমার সব কিছু লিখতে হবে। সো কে তো এসআই ইউনিটে দেওয়া আছে, সো 1 ডিভাইডেড বাই 2.4 ইন্টু 10 কিউব, না 10 ইনভার্স 3, আর সাথে কত আছে টি হাফ 15 ইন্টু 60 করলে আসে কত 0.463, 0.463। অবশ্যই টি কিন্তু সেকেন্ডে নিতে হবে, ওকে। জিনিসটা খুবই মানে তারা বাজে কাজ করছে, তারা কোশ্চেন ইয়া করতে পারেনি, বিরক্ত।
ফাউল কোয়েশ্চেন। ভালো কোয়েশ্চেন দিছেন বাট ইউ হ্যাভ টু ডিস্ট্রয় ইট, মানে একটা ভালো কোয়েশ্চেন দিছেন, এটা অনেক ভালো কোয়েশ্চেন, আই এগ্রি, বাট আপনার ডেটা দিতে ভুল করে ফেলেন, এটা কোনো কথা? নেগলিজেন্স। যাকে 11.75 কেলভিন তাপমাত্রা এবং এত চাপে কার্বন ডাইঅক্সাইড দিয়ে রাখছে, H2 গ্যাস থেকে আমরা পাইতেছি কি ওয়াটার গ্যাস, না ওয়াটার গ্যাস না, সরি, H2O গ্যাস। সো এই বিক্রিয়াতে আমাকে সবগুলির চাপ দিয়ে রাখছে, ঠিক আছে। সো পশ্চাৎ বিক্রিয়ার জন্য কেপি এর মান কত, এই যে দিছে ধরা, পশ্চাৎ বিক্রিয়ার জন্য বন্ধু, পশ্চাৎ বিক্রিয়ার জন্য মানে এই বিক্রিয়ার বিপরীতমুখী বিক্রিয়া, এটার উল্টা করে লিখতে হবে, অথবা আমরা একটা কাজ করতে পারি, সোজা করে লেখা উল্টাই দিব, তাও হয়, ঠিক আছে, তাও হয়। সো এখানে হয়ে যাবে প্রেশার অফ CO2 প্রেশার অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই প্রেশার অফ কার্বন মনোক্সাইড টাইমস প্রেশার অফ ভেপার, ওয়াটার ভেপার। সো এটাই আমার কেপির ভ্যালু হয়ে যাবে ইন দ্য রিভার্স রিয়াকশন। তো কার্বন ডাইঅক্সাইডের কত দেওয়া, একটু ভালো করে দেখি, কার্বন ডাইঅক্সাইডের দেওয়া হইলো তোমার 2.18 10⁴। এরপর তোমার হাইড্রোজেনেরটা দেওয়া কত, ও এক এক সুন্দর করে দিয়ে দিছে, বাহ। হাইড্রোজেনেরটা দেওয়া কত, হাইড্রোজেনেরটা দেওয়া হলো 2.58, ওকে। আর কার্বন মনোক্সাইডেরটা দেওয়া, কার্বন মনোক্সাইডেরটা কত দেওয়া, 2.72 ইন্টু 10⁴। আর টোটাল প্রেশার কত দেওয়া, এত। সো আমরা জানি যে সাম অফ পার্শিয়াল প্রেশার ইজ ইকুয়াল টু প্রেশার। সো এটা আসলে কোনো ব্যাপার না। এরপর আমি এখান থেকে ওয়াটারেরটা ইজিলি বের করে ফেলতে পারবো, এই যে বড়টা থেকে সবগুলি বিয়োগ দিয়ে দিব বেসিক্যালি। 1.02 ইন্টু 10⁵ থেকে, বা আমি এর 1.02 ইন্টু 10 লিখলাম, আমি ম্যাজিক করতেছি, 18 মাইনাস 2.58 মাইনাস 2.72, সেটা আসে কত, 2.72ই আসে। ওকে, দাঁড়াও আমি আরেকবার একটু চেক করি। ইয়েস, এটাই আসে। সো এখান থেকে হয়ে যাবে আমাদের কার্বন ডাইঅক্সাইড 2.18 10⁴ 10⁴ 10⁴ 10⁴ কাটা 2.58, একটু ট্রিক্স খাটাইতে হবে, 2.72 2.72, অ্যান্সার হয়ে যাবে কত, 2.18 2.58 ডিভাইডেড বাই 2.72 ইন্টু 2.72, অ্যান্সার ইজ 0.76। এই যে বি হবে অ্যান্সার, ঠিক আছে। সম্মুখমুখী না বিপরীতমুখী বলছে, ঠিক আছে, বিপরীতমুখী হবে না, সম্মুখমুখী হবে অ্যান্সার। এই যে সম্মুখমুখী অ্যান্সার ছিল এটা, বিপরীতমুখীর অ্যান্সার হবে এটা। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে রাখছে, 1 মোল ফোটনের শক্তি কত বলছে। সো একটা ফোটনের শক্তি hc/λ, 1 মোল কত, na দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, জাস্ট অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে। সো সব কিছু এসআই ইউনিটে রেখে দিবা, আর কিছু নাই। 6.626 10⁻⁴ কত, মাইনাস 34 না 26, 6.626 10⁻⁻26 ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই কত, 0.8955224 ইন্টু 6.02 10⁻23, অ্যান্সার আসে কত, 1.3 ইন্টু 10⁶ আসে। এই মিয়া 34 হবে না, 6.626, দেখছো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ভুলে গেছি, এত চর্চার বাহিরে চলে গেছি। ইন্টু কত হবে, 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 0.8955224 টাইমস কত আসে, 6.02 ইন্টু 10⁻23। সো আসতেছে কত, ইয়াস 1.34 10⁻⁴ কত, -4, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, ইজি কোয়েশ্চেন। এবার বলছে 10 গ্রাম সোডা খারে, সোডা খারে বেসিক্যালি বাংলা বুঝতেছি না, ওয়াশিং সোডা বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াশিং সোডা কি ছিল, Na2CO3.10H2O, এটা আমরা দ্রাব্যতা চ্যাপ্টারে পড়ছিলাম না, ওই যে দ্রাব্যতা তাপমাত্রা বাড়লে বাড়ে, একবার 32°C তাপমাত্রায় গিয়ে কি হয়ে যায়, পানি মানে পানি সরে যায়, নিরুদন হয়ে যায়, এরপর কি আবার দ্রাব্যতা কমে। এই গ্রাফ থেকে কিন্তু আমরা ওয়াশিং সোডার ইয়া পড়ছিলাম। সো 10 গ্রাম সোডা খারে বলছে, তাই না, 10 গ্রাম, তাহলে এই পুরাটার ভর কত, আগে তুমি এটা বের করো। 23 ইন্টু 2 প্লাস 12 প্লাস 16 গুণ 3 প্লাস 10 অনুপানি, সো 10 টাইমস 18, সো 286 গ্রাম ওয়াশিং সোডাতে আমার পানি আছে কত, 10 ইন্টু 18 মানে 180 গ্রাম,
তো 10 গ্রামে কত থাকবে? যে কেউ পারবে, ইউনিটারি মেথড টাইমস 10, 6.29 গ্রাম। সো 6.29 কোথায়? এটা কি চিটিং না ভাই? চিটিং কিনা বলো। 180 ডিভাইডেড বাই 286 টাইমস 10। ওদের আর কি বলবো ভাই। ও কত মোল পানি আছে, আচ্ছা 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 আচ্ছা। কত মোল পানি আছে, সো এখানে 10 মোল আছে, এটার 1 মোলে এখানে কি 10 মোল পানি আছে না? ভালো কোয়েশ্চেন, ওয়াও ওয়াও। কেয়ারফুল দেখতে হবে, কেয়ারফুলি কোয়েশ্চেন অ্যানালাইজ করতে হবে। যাকে 10 মোল, তাহলে এখানে আমার কত আছে 10/10 ইন্টু 1/286, সেখানে হয়ে যাবে কত 0.10/10 ইন্টু 1/286, সেখানে 0.3497 হবে আই গেস অ্যান্সার। তাও তো অ্যান্সার মিলে না। আচ্ছা আগে গ্রামেরটা বের করি, ওটার মোল দিয়ে ভাগ করি। আচ্ছা সো 180 গ্রাম আছে, 180 গ্রাম আছে। সো এখান থেকে 180/286 ইন্টু 10, তো এখানে হয়ে গেল 6.29 গ্রাম। সো এটারে তুমি 18 দিয়ে ভাগ করো, 0.3497 মোল। বুঝতে পেরেছো? ভালো কোয়েশ্চেন, কোয়াইট গুড কোয়েশ্চেন, অনেক ভালো কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে যাই। ইথানল ও অ্যাসিটালডিহাইডের মিশ্রণে 0.535 গ্রাম ফেলিন দ্রবণ সহ তাপ দেওয়া হলে, আচ্ছা না দাঁড়াও, ইথানল আর অ্যাসিটালডিহাইডের মিশ্রণের 0.535 গ্রাম কে ফেলিন দ্রবণ সহ তাপ দেওয়া হলো। সো ফেলিন দ্রবণে কি কার সাথে বিক্রিয়া করে বলো তো? অ্যাসিটালডিহাইড, একমাত্র অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে কিন্তু ফেলিন সলিউশন, কারণ ফেলিন ইজিলি অ্যালডিহাইডরা ইজিলি অক্সিডাইজড হয়ে যায়, এই কারণে ফেলিং দিয়ে ওদেরকে অক্সিডাইজ করা যায়। ঠিক আছে, এবং অক্সিডাইজ হওয়ার পরই কিন্তু এখানে কি হয়, লালচে অধক্ষেপ যে পাওয়া যায় সেটা হলো কপার অক্সাইডের। সো কপার অক্সাইডের অধক্ষেপ, এর মানে কপার অক্সাইডের ডাব্লিউ দিয়ে রাখছে তোমাকে, কপার অক্সাইডের ডাব্লিউ দিয়ে রাখছে। সো এখানে দেখো CH3CHO, একমাত্র CH3CHOই বিক্রিয়া করবে। তাই ধরে নেই CH3CHOর পরিমাণ এক্স গ্রাম, এক্স গ্রাম, তাই না? এক্স গ্রাম ধরে নেই। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব তোমার কপার 2+ সাথে রিয়াকশন দিবে, এখানে কি থাকে, রেচিলে সল্ট থাকে, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, তাই না? সো এখানে কি হয়ে যেতেছে CH3COO মাইনাস, আর এখানে কি হয়ে যেতেছে Cu2O, কপার অক্সাইড। এখন এই বিক্রিয়া সমতা কে করবে? আচ্ছা সমতা না করে নর্মালি করে দেখি তো অ্যান্সার মিলে কিনা। সো এটা 1 মোল, এটা 1 মোল, তাই না? এটা 1 মোল হলে এটা 1 মোল, তাহলে এটার মোল পরিমাণ বের করি। 1.2 ডিভাইডেড বাই কপার 63.5, তাই না? 63.5 ইন্টু 2 প্লাস কত, অক্সিজেনের 16, 1.2 ডিভাইডেড বাই 63.5 ইন্টু 2 প্লাস 16 কত আসে? 8.39 10⁻³ মোলস। ঠিক আছে, সো এটার 1 মোল এটার 1 মোলের সমান, তাহলে এটার ওয়েট কত হবে? এটার মানে অ্যাসিটালডিহাইডের মোল কত হবে? 8.39 10⁻³ মোল হবে। সো এটা তুমি ওয়েট বের করতে চাইলে আমাদের কি n ইন্টু এম, সো এম দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। এখানে কত হবে? 12 + 3 প্লাস 12 + 1 যোগ 16, 0.369। আচ্ছা দাঁড়াও, 1.2 ডিভাইডেড বাই কত, রেডিশ পার্সিপিটেট কপার কিউপ্রাস অক্সাইড, তাই না? 63.5 ইন্টু 2 প্লাস অক্সিজেনের কত 16, হ্যাঁ, ইন্টু কত হয়ে যাবে 12 + 3 প্লাস 12 + 1 যোগ কত 16, 0.369 গ্রাম। ও পার্সেন্টেজ চাইছে, 0.369 গ্রাম। সো টোটাল দিয়ে রাখছে 0.535, সো পার্সেন্টেজ কত হবে? 0.369 ডিভাইডেড বাই 0.535 ইন্টু কত 100, ডিভাইডেড বাই 0.535 ইন্টু 100, সো 69%, 69.01%। নাইস কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন, অনেক ভালো ছিল। পরে কোয়েশ্চেন বলছে KClO3 কে তাপ দিলে এর ভর 39.2% ভর হ্রাস পায়। আচ্ছা, এরপর আবার বলছে KClO3 এবং সোডিয়াম ক্লোরাইডের 1 গ্রামের মিশ্রণে তাপ প্রয়োগ করায় 0.16 গ্রাম ভর হ্রাস পেল।
আল্লাহ গো, মিশ্রণে শতকরা পরিমাণ কত? তাপ প্রয়োগে সোডিয়াম ক্লোরাইডের কোনো পরিবর্তন হয় না। সোডিয়াম ক্লোরাইডের কোনো পরিবর্তন হয় না বলে দিছে। সো KClO3 ওকে যদি আমি হিট করি তো KCl প্লাস অক্সিজেন উৎপন্ন হয়, তাই না? হ্যাঁ, দুই মলো KCl কে আমি ইয়া করলে 2 KCl প্লাস 3 অক্সিজেন। সেখানে ভর কিভাবে হ্রাস পাবে? বাম পাশের আর ডান পাশের ভর কি সমান না? এটা বুঝাইতে চেতেছে। আ বুঝতে পারছি, বুঝতে পারছি। ভালো কোয়েশ্চেন। দেখো KClO3 কে তাপ দিলে যদি 39.2% ভর হ্রাস পায়, সেক্ষেত্রে তোমার বুঝতে হবে যে এটা ভেঙে যে দুইটা পাইছি ওদের ভর কি কিছুটা কমে যেতেছে, মানে KClO3 তো কমে যেতেছে, তাই না? KClO3 পরিমাণ কমে যেতেছে, মানে 39.2% ভর কি হয়ে যেতেছে, হ্রাস পাইতেছে। সো ধরে নেই লেট লেট আমার এই যে মিশ্রণে, এই 1 গ্রামের মিশ্রণে আমার x গ্রাম কি আছে? KClO3 আছে, ঠিক আছে? এখন KClO3 কি করে? 39.2% ভর কি পায়? হ্রাস পায়। সো আর এখানেও বইলা দিছে 0.16 গ্রাম ভর কি হ্রাস পায়। তাহলে এখানে এক্সের 39.2% যেটা হ্রাস পাইছে, 39.2% যেটা হ্রাস পাইছে সেটা অ্যাকচুয়ালি 0.16 গ্রামের সমান। এক্সের 39.2%, এই যে এক্সে থেকে হ্রাস পাওয়া পরিমাণে কি 0.16 গ্রাম। সো এখান থেকে আমি লিখতে পারি 0.16 ডিভাইডেড বাই 39.2 বাই 100। সেটা আসতেছে কত? এক্সের ভ্যালু আসতেছিল 0.408 গ্রাম, ঠিক আছে? সো মিশ্রণে KClO3 পরিমাণ 0.408 ডিভাইডেড বাই 1 ইন্টু 100। ভুল হলে অবশ্যই বলবা। 40.8% মোস্ট প্রবাবলি, আই এম নট শিওর। 40 পয়েন্ট মোর, হ্যাঁ এটাই হওয়ার কথা, ঠিক আছে? অপশন নাই এখানে, ওই প্রশ্নে আমি অপশন দেখি নাই। যাকে পরে কোশ্চেনে যাই। 20 মিলিলিটার 0.03 m KMnO4 দ্রবণে 20 মিলিলিটার 1 m H2SO4 যোগ করা হলো। এ দ্বারা দ্রবণ 15 মিলিলিটার আয়তনের নমুনা Fe2 প্লাস আয়রন সালফেট দ্রবণকে সম্পূর্ণভাবে টাইট্রেট করতে পারে। সো Fe2 প্লাস কি আয়রনকে যদি টাইট্রেট করি তাহলে আমি কি পাবো? ফার্স্ট অফ অল ওই হলো জারক, তাহলে ওই Fe2 প্লাসে কি করবে? জারিত করবে। জারিত করে কিসে কনভার্ট করবে? ও এখানে নো কারেক্ট অ্যান্সার বলে দিছে, আল্লাহ। যা কিসে কনভার্ট করবে? Fe3 প্লাসে কনভার্ট করবে, তাই না? Fe3 প্লাসই তো কনভার্ট করবে, কারণ ওই জারক জারিত করবে, 3 প্লাসে কনভার্ট করবে। সো আমরা জানি যে E1S1V1 ইকুয়াল টু কত? E2S2 V2। সো অর তুল্য সংখ্যা কত আয়রনের? 1 হয়ে যাবে এখানে। সো E1 আমি KMnO4 এর জন্য তুল্য সংখ্যা হয়ে যাবে আমরা জানি 5। সো 5 টাইমস 0.03 m টাইমস 20 মিলিলিটার ইজ ইকুয়াল টু E2 এর ভ্যালু 1। নাম্বার অফ মোলস আমরা জানি না, তবে ধরে নেই এটা SSM। আর এখানে মিলিলিটার বলে দিছে 15 মিলিলিটার। সো মিলিলিটার কাটা, এখানে এস এর ভ্যালু আমরা পাচ্ছি 0.03 ইন্টু 5 টাইমস 20 ডিভাইডেড বাই 15। আসে কত? 0.2 আসে আমার এখানে। সালফিউরিক অ্যাসিড 1 m। সো অ্যান্সার আসতেছে তো 0.2। আমার এখানে অ্যান্সার আসতেছে 0.2। ওদের এখানে কি হয়েছে কে জানে, 0.2 হবে অ্যান্সার, ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তো ওদের এক্সপ্লেনেশনটা আমাকে একটু জানাই, এরপরে কোয়েশ্চেনে চলে যাই। একটি জৈব যৌগ এক্স এর আণবিক সংকেত C6H12O2, আচ্ছা, অ্যাসিডের উপস্থিতিতে আদ্র বিশ্লেষিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যালকোহল উৎপন্ন হয়। ইয়েস। সো এটা কি হবে? এই যে C6, আমি তোমাদের বলছিলাম কিনা জানি না, CnH2nO2, এরা কিন্তু ইদার কার্বক্সিলিক অ্যাসিড অথবা এটা হইতে পারে এস্টার। সো তোমারে বলে দিছে এটা আদ্র বিশ্লেষিত হয়, এর মানে এস্টারই আদ্র বিশ্লেষিত হয়, তো দিস ইজ অ্যান এস্টার উইথ 6 কার্বনস। আচ্ছা, সো বলছে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল উৎপন্ন হয়। আচ্ছা, জেড কে যদি আমি ক্রোমিক অ্যাসিড দ্বারা জারিত করি তাহলে আবার আমি ওয়াই পাই। তো জেড এর সংকেত কি? বাবা রে বাবা।
আচ্ছা, জেড কে যদি ক্রোমিক অ্যাসিড দ্বারা জারিত করো তাহলে যদি ওয়াই পাও, ক্রোমিক অ্যাসিড কি ওই যে H2Cr2O3, এটাই তো হওয়ার কথা, H2Cr O3, সরি H2Cr O3। বেসিক্যালি ক্রোমিক অ্যাসিড দিয়ে জারিত মানে কি জাইমন অক্সিজেন, বেসিক্যালি জারিত, জারিত করে আমি আবার কি পাইতেছি, ওয়াই পাইতেছি, এর মানে কার্বক্সিলিক অ্যাসিড পাইতেছি জেড কে জারিত করে, তাই না? হ্যাঁ, জেড কে জারিত করে আমি কি পাইতেছি, কার্বক্সিলিক অ্যাসিড পাইতেছি, এর মানে দিস ইজ অ্যাকচুয়ালি এরা, দেখো এক্স, এক্স কি একটা 6 কার্বন বিশিষ্ট, তাই না? সো এক্স যদি ভাঙ্গে, এটা এ স্টার, তাই তো, এ স্টার, এক্স যদি ভাঙ্গে তাহলে ওয়াই আর জেড উৎপন্ন হয়, ঠিক আছে? একটা হলো অ্যালকোহল, আরেকটা হলো কি কার্বক্সিলিক অ্যাসিড। এখন তোমারে বলে দিছে জেড কে যদি আমি জারিত করি তাহলে আবার ওয়াই পাই, জেড কে যদি জারিত করি তাহলে আবার ওয়াই পাই, এর মানে কি বুঝাইতেছে বেসিক্যালি, জেড একটা অ্যালকোহল, আমি রাইট, অ্যালকোহলকে জারিত করলেই আমি কার্বক্সিলিক অ্যাসিড পাবো, তাহলে জেড অ্যালকোহল, ওয়াই হলো কার্বক্সিলিক অ্যাসিড, বক্সিলিক অ্যাসিড, এবং অ্যালকোহলে জারিত করে যদি কার্বক্সিলিক অ্যাসিড পাই, মানে জেড জারিত করে যদি ওয়াই পাই, এর মানে কি এদের কার্বন সংখ্যাও সমান, কারণ ভাই 2 কার্বন বিশিষ্ট অ্যালকোন থেকে অ্যালকোহলে জারিত করলে তো আর তুমি 4 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড পাবা না, এর মানে ওদের দুজনেরই অ্যাকচুয়ালি কার্বন সংখ্যা সমান, তাহলে এর মানে ওয়াই হলো আমাদের প্রোপেনোয়িক অ্যাসিড, ওয়াই হলো আমাদের কি প্রোপেনোয়িক অ্যাসিড, এবং এক্স হলো আমাদের প্রোপেনল। ওকে, সো এটা অ্যান্সার হয়ে যাবে বি। ভালো কোয়েশ্চেন, যথেষ্ট ভালো, থটফুল। নেক্সট কোয়েশ্চেন, 20 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে 10⁻21টি অণু অপসারণ করলে কত গ্রাম অণু অবশিষ্ট থাকবে, কত গ্রাম থাকবে? এখানে আবার মলিকিউল, আচ্ছা না ঠিক আছে, গ্রাম মলিকিউল। সো 200 মিলিগ্রামস কার্বন ডাইঅক্সাইড, এটার মধ্যে তোমার অণু কয়টা আছে স্যার? সো একটা কার্বন ডাইঅক্সাইডে তোমার ধরো 12 গ্রামে, 12 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে আছে আমরা জানি এন এ পরিমাণ অণু, তাই না? তাহলে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে আছে কত, Na/12 পরিমাণ অণু, তাই তো? আর তাহলে 12 মিলিগ্রাম, এটারে তুমি কেন মিলিগ্রামে কেন রাখছো, তো 0.2তে রাখবে না? 0.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে আছে কত, 0.2 গ্রাম অণু, 0.2 দিয়ে গুণ করা লাগবে, 0.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে আছে কি এতগুলি অণু, তাই তো? হ্যাঁ, তো এতগুলি অণু থেকে আমি কি করছি, 10⁻21 লেখছে না 24 লেখছে, 21 লেখছে, হ্যাঁ, Na/12 টাইমস 0.2 মাইনাস কত, 10⁻21, তাহলে এতগুলি অণু আমার কি থাকবে, অবশিষ্ট থাকবে, বাদ দিয়া যদি যেই 10⁻21 পরিমাণকে, তো 6.02 10⁻23 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 12 মাইনাস 10⁻21, তো থাকে কত, 9.03 ইন্টু 10⁻21। সো এতগুলি অণু, সো এর যদি আমি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে আমি যদি একে এম দিয়ে গুণ করি তাহলেই কি আমি পেয়ে গেলাম কত কত গ্রাম অণু আছে, তাই না? কারণ আমরা কি জানি, দেখছো প্রত্যেকটা ফর্মুলা নিয়ে খেলতে হবে, W/M ইকুয়াল টু কত, N/Na না, সেখান থেকে W পেয়ে গেলাম, এই যে N প্রাইম/Na ইন্টু M ইকুয়াল টু কত, W প্রাইম, সো W প্রাইম হয়ে যাবে কত, এখানে তুমি 6.02 ইন্টু 10⁻23 দিয়ে ভাগ করবা, দেন তুমি 44 দিয়ে মাল্টিপ্লাই করবা, 44 দিয়ে কেন মাল্টিপ্লাই করবো, আল্লাহ আল্লাহ, 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইড হবে। আজকের দিন ভালো না বুঝছো, আমি বাইরে থেকে আসছি, আজকের দিনটা ভালো না আমার জন্য। ডিভাইডেড বাই 40 মাইনাস 10⁻21, এটার আবার 6.02 ইন্টু 10⁻23 দিয়ে মাল্টিপ্লাই করবা, সাথে আবার 44 মাল্টিপ্লাই করে দিবা, 0.14 আসতেছে। আচ্ছা দাঁড়াও, 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই কত, 44 হবে, কারণ কার্বন ডাইঅক্সাইডের ভর কত, 44, 44 টাইমস কত হবে, 0.2, কারণ 20 মিলিগ্রাম, 0.2, ঠিক আছে, মাইনাস 10⁻21 আমি বিয়োগ করে দিলাম, এরপর এটার আমার কি করা লাগবে, 6.02 ইন্টু 10⁻23 দিয়ে ভাগ করা লাগবে, ইন্টু কত, 44 দিয়ে গুণ করা লাগবে, 0.1269। সো এটারে যদি ক্যালকুলেটারে দেই 1.269 ইন্টু 1.27 বলতে পারো, ইন্টু 10⁻⁻1 আসে, এই হয়ে যাবে অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে দিয়ে 10 মিনিট ধরে 0.25 অ্যাম্পিয়ার শক্তি সম্পন্ন বিদ্যুৎ চালনা করা হলে তোমার 0.16
79 গ্রাম সিলভার জমা হয়। তো অপর সিলভার নাইট্রেট দ্রবণে 50 মিনিট ধরে 20 অ্যাম্পিয়ার শক্তি চালনা করলে সেক্ষেত্রে ক্যাথোডে কি পরিমাণ ছিল। তো আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল টু MIT বাই এক্সএফ, MIT বাই এক্সএফ। তো এম বাই এক্সএফ এটার আমরা কি বলি, এম বাই এক্সএফ বলে আমরা জেড আইটি বলি। তো ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি কি ZIT। তাহলে এখানে আমি বলতে পারি জেড তো কনস্ট্যান্ট, কারণ আমার এজি কনস্ট্যান্ট, তাই না, ডাব্লিউ বাই আইটি। তাহলে এখানে হয়ে যাবে ডাব্লিউ বাই IT1 ইকুয়াল টু W2 বাই I2T2। ডাইরেক্ট করে ফেললাম বেসিক্যালি। তো W2 এর ভ্যালু কত হয়ে যাবে, বুঝো না, W2 কত হয়ে যাবে, এটা এভাবেও করতে পারতে, যে যেহেতু আমরা জানি জেড কনস্ট্যান্ট, যেহেতু আমরা কি জানি জেড কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি কি W ইজ প্রপোর্শনাল টু I টাইমস T। সো W2 বাই W1 ইজ কি ইকুয়াল টু IT2 ডিভাইডেড বাই IT1। সো IT2 এর ভ্যালু কত, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের 50 মিনিট ধরে 0.2 অ্যাম্পিয়ার টাইমস 50 মিনিটস। আমাদের ইউনিটগুলি এমনি কাটাকাটি হয়ে যেতেছে, তো শুধু শুধু ডোন্ট ইভেন কেয়ার। সেখানে 10 মিনিট, সেখান থেকে আমি ডাব্লিউ এর রেশিওটা পেয়ে গেলাম 0.2 টাইমস 50 ডিভাইডেড বাই 0.25 টাইমস বাই 10 কত হয়ে যায় 4, মানে 4 গুণ হয়ে যায়। তাহলে W2 এর ভ্যালু কত হয়ে যাবে তোমার 0.1679 টাইমস 4। সেখানে হয়ে যাচ্ছে আমাদের 0.6716। অ্যান্সার হয়ে যাবে কত ই। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ কোনো গ্যাসের, দেখছো এখানে ভালো কোয়েশ্চেন। সো কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন আমাদের বলে দিছে। সো কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন দিয়ে রাখছে 90 সেন্টিমিটার কিউব। তো ধরে নেই কঠিন বস্তু হলো x সেন্টিমিটার কিউব। ধরে নেই কঠিন বস্তুটা কি x সেন্টিমিটার কিউব। তাহলে আমার গ্যাস কত হবে, গ্যাস হয়ে যাবে কত, ইনিশিয়ালি গ্যাস হয়ে যাবে হলো আমাদের 90 মাইনাস x সেন্টিমিটার কিউব। এরপর তোমাকে বলছে চাপ যদি দ্বিগুণ হয় এবং কঠিন বস্তুর আয়তন তখন কি হয়ে যায়, তখন কঠিন বস্তু সহ আয়তন কত হয়ে যায়, তখন কঠিন বস্তু সহ আয়তন বলছে, কিন্তু কঠিন বস্তুর আয়তন চেঞ্জ হচ্ছে না, কিন্তু টোটাল আয়তন কত হয়ে গেছে 58.2 সেন্টিমিটার কিউব। তাহলে গ্যাসের আয়তন কত, কারণ আমরা গ্যাসের ফর্মুলা অ্যাপ্লাই করবো, তাই না, 50.2 মাইনাস এক্স হয়ে যাবে। সো আমরা জানি P1V1 P2V2, মেরে দিবা, শেষ, খেলা শেষ। চাপ দ্বিগুণ হইতেছে, তাই না, সো এখানে P ইন্টু V1 এর ভ্যালু কত 90 মাইনাস এক্স ইকুয়াল টু কত, ডাবল হইতেছে 2P। সেখানে 58.2 মাইনাস এক্স, সেখান থেকে জাস্ট তুমি PP কাটা এক্স এর ভ্যালু বের করবা। 90 মাইনাস এক্স ইকুয়াল টু 2 টাইমস 58.2 মাইনাস এক্স। সো ক্যালকুলেটর আমাদের বলছে 26.4 গ্রাম। সো ক্যালকুলেটর আমাদের বলছে কত 26.4 সেন্টিমিটার কিউব। ক্যালকুলেটর আমাকে এটা বলতেছে। আচ্ছা দাঁড়াও, বস্তু সহ গ্যাসের আয়তন, ইয়েস, বস্তু সহ গ্যাসের আয়তন, ইয়েস, চাপ কত দ্বিগুণ, ইয়ে क्या हो गया, এত হওয়ার কথা ছিল না, 90 মাইনাস এক্স ইকুয়াল টু 2 টাইমস 58.2 মাইনাস এক্স। আই গেস ওরা এত কোয়েশ্চেনে ভুল করছে 26.4 গ্রাম, এখানে তো কোথাও 26.4 গ্রাম অপশনই নাই। ও টেম্পারেচারও তো বাড়াইছি, সরি, টেম্পারেচার কত 298, আর এখানে টেম্পারেচার কত 52 প্লাস 273। আজকে আমার দিন না, টুডে ইজ নট মাই ডে, আমি এক্সট্রিমলি সরি গাইস, আজকে আমার দিন না। 58.2 মাইনাস এক্স। বেসিক্যালি পরীক্ষায় এই কুয়েট পরীক্ষায় কারা ভালো করবে, যাদের এই দিনটা যাদের ছিল তারাই কিন্তু অ্যাকচুয়ালি ভালো করছে। এই যে 20.06, ইজি কোয়েশ্চেন, ইজি। নেক্সট কোয়েশ্চেন, AlOH3 এর দ্রাব্যতা দেওয়া রাখছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে কত। সো আমরা দ্রাব্যতা গুণফল দেওয়া রাখছে, সো আমরা কে এখানে AlOH3 দেওয়া রাখছে, তাই না, সো এখানে হয়ে যাবে S 3S কিউব। সো এখানে 27 S টু দি পাওয়ার 4 ইকুয়াল টু বলে দিছে 1.9 10 টু দি পাওয়ার মাইনাস 33। এখান থেকে তুমি S এর ভ্যালুটা বের করবা, 1.9 into 10 to the power minus 33 divided by 27 to the power 1/4, সেখানে 2.89 into 10 to the power minus 9। সো এটারে তুমি কি করবা, এটা তো মোল পার লিটার ইউনিটে আসছে, তাই না, মোল পার লিটারে আসছে। সো এটারে গ্রাম দিয়ে তোমার মাল্টিপ্লাই করা লাগতেছে, মানে মোলার ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করা লাগতেছে। সো এখানে অ্যালুমিনিয়ামের কত 27 প্লাস তোমার 17 গুণ 3, সেন্সার আসতেছে 2.25 10 টু দি পাওয়ার মাইনাস 7। ইজি কোয়েশ্চেন, ভেরি ইজি কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, 71। আচ্ছা, হিট অফ দ্য রিয়াকশন ক্লাস 10 এর ম্যাথ দিয়ে দিছে। আচ্ছা, সো বিক্রিয়ায় তোমার হোয়াট ইজ দ্য হিট অফ দ্য রিয়াকশন, আমরা জানি E1 মাইনাস E2।
আমি এভাবে পড়ছিলাম E1 মাইনাস E2। সো হাইড্রোজেন বন্ধনের E1 কত 102 প্লাস অক্সিজেনের হাফ অফ অক্সিজেন, তাই না? অক্সিজেনের ডাবল বন্ডের 120 মাইনাস হয়ে যাবে কত পানির কত 115। শেষ। 102 প্লাস হাফ ইন্টু 120 মাইনাস 115, অ্যান্সার আসে কত 47 কিলো। আচ্ছা আমি একে আবারও কি কিছু একটা করতেছি কাহিনী। ও আমার তো বন্ধন সংখ্যা কাউন্ট করতে হবে ভাইয়া। এই দেখো হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন একটা বন্ধন, এখানে অক্সিজেনের সাথে অক্সিজেনের ডাবল বন্ধন কয়টা, হাফটা, তাই তো? মাইনাস মাইনাস কত হবে, হাইড্রোজেনের সাথে অক্সিজেনের কয়টা বন্ড, দুইটা বন্ড, ঠিক আছে? হাইড্রোজেনের সাথে অক্সিজেনের কয়টা বন্ড, দুইটা বন্ড, এটা বিয়োগ করতে হবে। তাহলে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের একটা বন্ড 102 প্লাস হাফ ইন্টু অক্সিজেনের সাথে অক্সিজেনের বন্ড 120 মাইনাস 2 ইন্টু অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ড 115 মাইনাস 68 কিলো ক্যালোরি। এটা অ্যাকচুয়ালি তোমার এইচএসসির ম্যাথ দিছে, বুঝছো? এসএসসির কোয়েশ্চেন দিছে। ওকে নেক্সট কোয়েশ্চেন। সো 72 প্রথমটা মাইনাস দ্বিতীয়টা করতে হয়, বাই দা বাই এসএসসি তে আমরা পড়ছিলাম। তো একটা কোল্ড স্টোরেজে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস, কোল্ড স্টোরেজে রাখা অগ্নি নির্বাপক গ্যাসের চাপ দিয়ে রাখছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের চাপ দিয়ে রাখছে, প্রেশার অফ দ্য কার্বন ডাইঅক্সাইড 100 কিলো প্যাসকেলস। এরপর তোমাকে বলছে যে কোল্ড স্টোরেজের বাইরে কার্বন ডাইঅক্সাইডের চাপ হলো 1.145 হইলে ভেতরে আর বাইরের তাপমাত্রার তফাৎ কত? ওকে সো প্রেশার দিয়ে রাখছে, টেম্পারেচারটা আই গেস আলাদা। সো ভলিউম কি সেম বলছে? ও সিলিন্ডারটিতে, আচ্ছা হ্যাঁ, তো ভলিউম সেম, সিলিন্ডার সেম, ভলিউম সেম। সো এখানে কি চাপের সূত্র লাগবে, P1/T1 P2/T2। ইজি কোয়েশ্চেন, জাস্ট তোমার ইউনিটে জাস্ট চেঞ্জ করা লাগতেছে। সো 100 কিলো প্যাসকেল থেকে তুমি এটিএমে কেমনে নিবা বলো তো? আচ্ছা না আমি প্যাসকেলেই নেই। সো এখানে প্রথমে হলো আমাদের 100 কিলো প্যাসকেলস, আর টেম্পারেচার কত 4+273, তাই না? আর এখানে কত P2 এর ভ্যালু কত হবে 1.01, বলো 101325 না, 101325, তো 1.01325 টাইমস কত, এখানে হয়ে যাবে 101.325 টাইমস কত হয়ে যাবে, এখানে 1.1045 ডিভাইডেড বাই কত, আমার এখান থেকে আমার টেম্পারেচারটা বের করতে হবে। সো টেম্পারেচার হয়ে যাবে 101.325 টাইমস 1.1045 ডিভাইডেড বাই 100 টাইমস কিলো প্যাসকেল এখানে কাটা অবশ্যই, তাই না? টাইমস 4+273 310 310 কেলভিনস। সো ডিফারেন্স কত 310 মাইনাস 4 মাইনাস 273 33 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্স বা 33 কেলভিনের ডিফারেন্স, সেম থিং। এরপর 73 নাম্বার কোয়েশ্চেন, আর কত, আর দুইটা। আচ্ছা 10 মিলিগ্রাম জৈব যৌগ দহন করলে, আচ্ছা আণবিক ভর দিয়ে রাখছে 88, সো আণবিক সংকেত কি হবে? সো আমরা জানি যে CN, কার্বন ডাইঅক্সাইড পাইতেছি, পানি পাইতেছি, তাই না? মলিকুলার ফর্মুলা চাইছে, অর্গানিক কম্পাউন্ড। সো আমি ধরে নিব CN, আচ্ছা CX, ও আচ্ছা অক্সিজেন আছে, আচ্ছা CXHY এবং অক্সিজেন Z, ঠিক আছে? অক্সিজেন Z পরিমাণ আছে। এরপর এর সাথে আমি যদি, আচ্ছা ভালো কোয়েশ্চেন তো এটা। সো এটার নাম্বার অফ মোলস যদি আমি বের করি কি আসে, আচ্ছা না যাও CXHYOZ এর সাথে যদি আমি অক্সিজেন দহন করলাম তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড হবে। কয়টা কার্বন ডাই, ওই যে আমরা বলছিলাম CHO দিয়ে সমতা করতে হবে, সো এক্স পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং পানি H2O, তো পানি এখানে কত হয়ে যাবে Y/2 হয়ে যাবে, তাই না? এটাই তো হবে, Y/2 H2O হয়ে যাবে। ওকে Y/2 H2O হয়ে গেল। এরপর এরপর কি হবে, এরপর আর কিছু হবে না, এরপর আমার অক্সিজেনের সমতা করতে হবে। সো X+Y/2, অক্সিজেন আছে কত আমাদের
O2 এর হিসাব যদি করি y/4 আছে O2 আর এখানে x, হ্যাঁ তাহলে x প্লাস y/4। দেখছো এই ফর্মুলা কিন্তু আমরা নিজেরা বানাই নিলাম, ঠিক আছে। ওকে, তাহলে এইবার এখান থেকে আমাদের বের করতে বলছে, ঠিক আছে। এটা ভালোই কোয়েশ্চেন, হ্যাঁ। সো আণবিক ভর বলে দিছে 88, তাহলে আমি বলতে পারি 12x প্লাস 1y প্লাস 16z ইকুয়াল টু কত, 88। এক নাম্বার ইকুয়েশন পাইলাম। ওকে ওকে, এবার আমি মোল সংখ্যা থেকে ক্যালকুলেট করি, আসো। এটা কত মোল, 10 মিলিগ্রাম। তো 10 মিলিগ্রাম 10.34 ইন্টু 10⁻³ মিলিগ্রাম। এগুলি দেখে স্কিপ করতে হয়, ঠিক আছে। এগুলি আমি অ্যান্সার করার সাহস করতে পারতাম না, স্পেশালি ইন হাই স্ট্রেস সিচুয়েশনস। এটা হলো অর মোল সংখ্যা। আর কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত, 20.64 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই কত, 44। ভালোই কোশ্চেন আসছে বাবারে বাবা, 4.69 10⁻⁻4। আর এখানে পানির ক্ষেত্রে কি হবে, 8.66 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 18, সো 4.81 10⁻⁻4। সো নাম্বার অফ মোলস এখান থেকে আমার বের করতে হবে। ওকে, সো আমরা এটা বলতে পারি, আমরা স্টোকিওমেট্রিক রুলে কি পড়ছিলাম, n বাই এ ইকুয়াল na বাই এ, nb বাই বি ইকুয়াল টু কত, nc বাই সি, তাই না, nc বাই সি। সো নাম্বার অফ মোলস দেওয়া আছে, এক্স এর ভ্যালু লাগবে, নাম্বার অফ মোলস দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু লাগবে, সি দেওয়া আছে, অর ভ্যালু লাগবে। তো এটা কেমনে করতাম, হয়ে গেছে তো অ্যান্সার, অ্যান্সার হয়ে গেছে। এখান থেকে দেখো, এখানে হয়ে যাবে কত, 1 পয়েন্ট, দাঁড়াও আমি কি 10.34 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই কত, 88। সো 1.175 ইন্টু 10⁻⁻4 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু কত হবে, 4.69 10⁻⁻4 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু কত, 4.1881 ইন্টু 10⁻⁻4 ডিভাইডেড বাই কত, y/2। এখান থেকে তুমি এক্স আর ওয়াই এর ভ্যালু বের করবা, দেন জেড এর ভ্যালু বের করবা, ঠিক আছে। এটা প্লিজ তুমি নিজে করো, আমার এত বড় ক্যালকুলেশন করতে ইচ্ছা করতেছে না। এইটাই হবে, হ্যাঁ অবশ্যই এটাই হবে। ভালো কোয়েশ্চেন, দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন। না সলভ না করে দিলে আবার পরে বলবা যে ভাই পারে না। না আচ্ছা ঠিক আছে, আমি পারি না। এখান থেকে কি এক্স এর ভ্যালু বের করতে পারবা না, এই দুইটা ইউজ করে এক্স এর ভ্যালু কত আসে, 4.69 ইন্টু 10⁻⁻4 ডিভাইডেড বাই কত, আচ্ছা 4.69 ডিভাইডেড বাই 1.175 কত আসে, 4 আসে। এখান থেকে এক্স এর ভ্যালু কত আসে, 4.2 আসে, ঠিক আছে। এবার এখান থেকে তুমি ওয়াই এর ভ্যালু বের করতে পারবা না, ওয়াই এর ভ্যালু কত আসবে, 2 ইন্টু 4.81 ডিভাইডেড বাই 1.175, এখানে আসে কত, ওয়াই এর ভ্যালু আসে হলো 8। দাঁড়াও 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 দাঁড়াও, ওয়াই এর ভ্যালু 8 কেমনে আসে, দাঁড়াও, 2y, ওয়াই ওই পাশে, y/2 ওই পাশে, ওই পাশে, হ্যাঁ ঠিক আছে। 4.81 ডিভাইডেড বাই 1.175 টাইমস 2, ইয়েস। এটা আসে হলো 8, ওয়াই এর ভ্যালু আসে হলো 8.18। তাহলে জেড এর ভ্যালু কত আসবে, এখানে বসায় দাও, 88 মাইনাস 12 ইন্টু 4.2 মাইনাস কত, 8.18 ডিভাইডেড বাই কত, 16। সো এটা ভ্যালু আসে হলো 2, জেড এর ভ্যালু আসে কত, 2। তাহলে 482, C4H8O2, ইয়েস। ভালো কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন। এটা এটা পারবা, কেসি এর মান কত, এটা না পারলে আসলে কিছু বলার নাই আমার। সাম্যাবস্থায় 22% নাইট্রোজেন, 70% অ্যামোনিয়া থাকে এবং চাপ দিয়া রাখছে, চাপও তোমাকে কি করছে, দিয়া রাখছে, তাহলে আর কিছু তো লাগে না, লাগে। সো N2 প্লাস 3H2, এটা তোমার পারা উচিত, এগুলো হলো সহজ দিছে। সো ধরি এখানে 1 আছে, এখানে 3 আছে শুরুতে, তাই না। হুম, দিয়ে দিছে, এটা পারবা,
এটা নিজে ট্রাই করলে পারবা। আরে কল আসতেছে। আচ্ছা তাহলে আজকে এখানে ক্লাস শেষ হলো, ধন্যবাদ। এটা পারবা, এই যে দেখো এখানে 1 মাইনাস আলফা হবে, 3 মাইনাস 3 আলফা হবে, এখানে 2 আলফা হবে। পার্সেন্টেজে ভ্যালু বসাই দিবা, আলফা ভ্যালু বসাই দিবা, কেপি এর ফর্মুলা অ্যাপ্লাই করবা, হয়ে যাবে। ঠিক আছে, কেপি এর ফর্মুলা অ্যাপ্লাই করবা, এরপর আমরা জানি কি কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এম জি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম সবাইকে।